বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় পুরো সিলেট শহর এখনো বিদ্যুৎহীন। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন। শীতের শুরুতেই সারা দেশে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। টেস্টের জন্য বিমানবন্দরে বসছে ল্যাব। আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে পাঠান ডাক্তার মামুন। 30% কমিশন নেন দাবি পুলিশের। 10 মাস ভ্যাট রিটার্ন দেয় না হোটেল লেকশোর, অভিযান চালিয়ে 350 বোতল মদ জব্দ। এবং বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়েকে হারিয়ে বছর শেষ করল ব্রাজিল। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার স্বস্তির জয়। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিপর্যস্ত সিলেট মহানগরীর জনজীবন। স্থবির হয়ে আছে ব্যবসা বাণিজ্য। পাম্প না চলায় বাড়িঘরে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না হলে জনদুর্ভোগের পাশাপাশি সিলেটে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার সকালে আগুন লাগে সিলেটের কুমারগাঁয়ের বিদ্যুৎ উৎপাদন উপকেন্দ্রে। 2টি ট্রান্সফরমার পুড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট মহানগরী সহ পুরো জেলা। সন্ধ্যার পর জেলার অনেক স্থানে বিদ্যুৎ ফিরলেও মহানগর এখনও বিদ্যুৎহীন। মেরামত কাজ চলমান থাকলেও কখন নাগাদ বিদ্যুৎ সংযোগ চালু হবে সেটি বলতে পারছেন না কর্মকর্তারা। এটা এখন বলা যাবে না, আমরা একটু অ্যাসেসমেন্ট করে তারপরে এটা আমরা করব। কারণ কি হয়েছে, আমরা এখন যেটা হলো দ্রুত গ্রাহককে আমাদের বিদ্যুৎ দিতে হবে, তাই না? এজন্য আমাকে রাত দিন কাজ করতে হবে। এদিকে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে গোটা সিলেট শহর। অন্ধকার নামার পর ভোগান্তি বেড়ে যায় বিদ্যুতের আলোয় অভ্যস্ত নগরবাসীর। সেই সাথে পাম্প না চলায় বাসাবাড়িতে নেই পানি সরবরাহ। আমরা পানিহীন হয়ে পড়েছি, বাসায় পানি এক ফুটও নেই। অনেকের আমরা কল দিয়ে চেষ্টা করতেছি অন্য কোথাও থেকে পানি ব্যবস্থা করা যায় কিনা। পানি তো প্রচুর আছে আমার ট্যাঙ্কিতে, রিজার্ভ আছে, কিন্তু মোটর ছাড়তে পারতাছি না, তাদেরকে পানি দিতে পারতাছি। শুধু বাড়িঘরই নয়, দুর্ভোগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মোবাইল ফোনের চার্জ শেষ হওয়ার পাশাপাশি সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র অচল হওয়ায় বন্ধ আর্থিক লেনদেন। যেখানে ব্যাংক চলতেছে না, যেখানে অনলাইন কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, যেখানে আজকে ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, কোনো কিছুই কার্যক্রম এখন চালানো সম্ভব নয়। এদিকে আগুনের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব বাংলাদেশ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আসছে শীতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কার মধ্যেই দেশে আবারও বাড়ছে করোনায় প্রাণহানি ও রোগীর সংখ্যা। প্রায় 2 মাসের মধ্যে সর্বোচ্চ 39 জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। আর নতুন করে শনাক্ত হয়েছে 2212 রোগী, যা 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশের 117টি ল্যাবে 15,990 নমুনা পরীক্ষা হয়। 13.83% হারে করোনা শনাক্ত হয় 2212 জনের। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 4,36,684 জনের। এদিকে আরও 30 পুরুষ ও 9 নারীর মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 6,254 জনে। 24 ঘন্টায় নতুন করে সুস্থ 1,754 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,52,895 জন। করোনার স্বাস্থ্যবিধির বিষয়ে দেশে সচেতনতার ব্যাপক ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। তাই শীতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ রোধে রোগী শনাক্ত জরুরি। এজন্য 64 জেলায় পিসিআর ল্যাব স্থাপন জরুরি। এ পর্যন্ত 28 জেলায় পিসিআর ল্যাব বসলেও বঞ্চিত 36 জেলা। দেশে করোনা সংক্রমণের 3 মাস পর গত জুনে 64 জেলায় পর্যায়ক্রমে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। গেল 6 মাসে মাত্র 28 জেলায় এই ল্যাব স্থাপন করা হলেও এগুলোর সক্ষমতা নিয়ে রয়েছে নানা অভিযোগ।
পিসিআর ল্যাব না থাকা জেলাগুলোর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে পার্শ্ববর্তী জেলা, বিভাগীয় শহর অথবা ঢাকার ল্যাবে পাঠানো হয়। এতে অনেক সময় নমুনার মান নষ্ট হওয়া এবং রিপোর্ট পেতে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এ কারণে সন্দেহভাজন করোনা রোগী থেকে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। যদি একটা পিসিআর মেশিন আমাদের নড়াইলে থাকতো তাহলে আরও আমরা ব্যাপক সংখ্যক মানুষের পরীক্ষা করতে পারতাম। তবে আমরা সীমিত আকারে পরীক্ষা করছি, সিলেক্টিভ কেস, এমার্জেন্সি কেস। কুড়িগ্রাম, পঞ্চগড় ও ঝালকাঠি জেলার নমুনা পরীক্ষা করা হয় রংপুরের পিসিআর ল্যাবে। চরাঞ্চল সহ এসব জেলার মানুষের দুর্ভোগ লাঘবে ল্যাব স্থাপনের চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। টেস্ট দেওয়ার পরে কবে নাগাদ এইটার রিপোর্ট আসবে সেটা কেউ জানে না। পিসিআর ল্যাবের ব্যাপারে আমাদের বিভাগীয় অফিস থেকে তদন্ত হয়েছে, তদন্ত পর্যন্ত আমরা এখন হাতে পাইনি। আমাদের বেশি দরকার হলে আমরা পিসিআর ল্যাবের জন্য আবারও যোগাযোগ করব। পিসিআর ল্যাব না থাকায় হাওড়াঞ্চল, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নমুনা পাঠানো হয় সিলেটে। এতে অনেক নমুনাই নষ্ট হয়ে যাওয়ায় বিড়ম্বনার অভিযোগ ভুক্তভোগীদের। ল্যাব না থাকায় কোভিড-19 টেস্ট এবং রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত বিলম্ব হয়। করোনার ঝুঁকি মোকাবেলা এবং নমুনা পরীক্ষার দ্রুত ফল পেতে সব জেলায় পিসিআর ল্যাব স্থাপন জরুরি মনে করছেন চিকিৎসকরা। 2 দিন 3 দিন পরে রিপোর্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই যারা রিপোর্ট পরবর্তীতে পান তাদের আইসোলেশন নিতে একটু সময় লেগে যায়। দুর্গম পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। এই জেলায় পিসিআর ল্যাব সংকটে নমুনা পরীক্ষার ফল পেতে বিলম্ব হওয়ায় শীতে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কায় স্থানীয় প্রশাসন। এছাড়া নরসিংদী, ফেনী, নেত্রকোনা, মাদারীপুর সহ বিভিন্ন জেলায়ও ল্যাব সংকটে সঠিক সময়ে করোনার নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শীত মৌসুমে করোনার দ্বিতীয় দফা মোকাবিলায় পিসিআর ল্যাব স্থাপনের পাশাপাশি জিন এক্সপার্ট পদ্ধতি চালু করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক, বেড, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সহ সরঞ্জামাদি। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সভা ও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খুলনা বিভাগের সরকারি ৬৬টি হাসপাতালের সবকটি করোনা মোকাবিলায় প্রস্তুত। বাগেরহাটের সংক্রমিত রোগীদের চিকিৎসায় আলাদা ৫০ শয্যার হাসপাতাল চালু হয়েছে। নড়াইল সদর হাসপাতালে ২০ শয্যার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রয়েছে। মেহেরপুর, চুয়াডাঙ্গায় আধুনিক অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেশন, পর্যাপ্ত পিপি মজুদ আছে। তো শীতের মৌসুমে এই করোনার যে সেকেন্ড ওয়েভ, এটার একটা প্রভাব এবং একটা প্রকোপ, এটার আমরা খুব সন্দেহ করছি এবং এ ব্যাপারে আমরা সতর্কতামূলক ব্যবস্থা সব রকমের ইনশাল্লাহ নিয়েছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট রোগীদের সেবা দিচ্ছে। সংক্রমণ রোধে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার চিকিৎসক, টেকনিশিয়ান ও নার্স রয়েছেন। শেরপুরে করোনা আক্রান্ত নিশ্চিত হলে তাকে লাল ওয়ার্ডে রেখে করোনার চিকিৎসা দেওয়া হবে। প্রচুর অক্সিজেন মজুত করে রেখেছি, জানি কারো অক্সিজেনের কোনো সমস্যা হয় না। তবে এবার শীতে আমরা সবচেয়ে বেশি নজর দিচ্ছি মাস্কের উপর। মাস্ক ছাড়া আমরা কাউকে হাসপাতালে সেবা দিচ্ছি না, কাউকে ঢুকতে দিচ্ছি না। মানে মাস্ক যার নেই সে কোনো সরকারি সেবা পাবে না। শীতকালে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনকে করোনার ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাসপাতালগুলো। আমাদের হাসপাতালে কীভাবে স্বাস্থ্যসেবাটা আরও বৃদ্ধি করা যায় এবং দ্বিতীয় ঢেউ আমরা কিভাবে আরও আন্তরিকভাবে, আরও সমন্বিতভাবে আমরা মোকাবেলা করব, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের রয়েছে। এছাড়া করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে রাজশাহী বিভাগের 10 এবং রংপুরের 2টি হাসপাতাল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগে যেমনটি জানিয়েছিলাম যে গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিপর্যস্ত পুরো সিলেট মহানগরীর জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, গতকাল থেকে প্রায় 24 ঘন্টা হয়ে চলল, তো এখন সেখানকার জনজীবনের পরিস্থিতি কি সেটি জানাবেন এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ সংযোগের কোনো পরিকল্পনা বা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে কিনা?
আমরা গতকাল থেকে আসলে প্রত্যেক বুলেটিনে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র যেটি রয়েছে সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত পুরো সিলেট জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। পরবর্তীতে সন্ধ্যার পরে সিলেটের 5টি ডিভিশন অর্থাৎ সিলেট মহানগরীর 5টি ডিভিশন ছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতে, গ্রামাঞ্চলগুলোতে যেগুলো পল্লী বিদ্যুতের আওতা ছাড়া অর্থাৎ এই উপকেন্দ্রের আওতাধীন সেগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে গেছে। কিন্তু সিলেট মহানগরীর যে 5টি ডিভিশন সেটা এখন পর্যন্ত অর্থাৎ ঘটনার প্রায় 22 ঘন্টার মধ্যে কিন্তু বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি এবং জনজীবন বলতে এখন আমরা প্রায়শই কিন্তু এই বিদ্যুতের উপর নির্ভরশীল। যেহেতু দেশ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে গিয়েছে তার ফলশ্রুতিতে ব্যাংকিং কার্যক্রম থেকে শুরু করে অনলাইন ভিত্তিক সব ধরনের সেবা সবগুলোই কিন্তু বন্ধ এবং যেহেতু এখন সকাল 9টা বাজে কিছুক্ষণ পর অফিস সহ অফিসের যে কার্যক্রম সেগুলো চালু হবে, কিন্তু আদৌ কতটুকু সেবা পাবে মানুষ সেটি নিয়ে সন্দেহ রয়েছে। অপরদিকে এই যে পাম্প না চালানোর কারণে প্রত্যেকটি বাসা বাড়িতে পানির তীব্র সংকট রয়েছে। যেমন আমি নিজেও কালকে বাসায় যেতে পারিনি, এই যে মোবাইলের চার্জ দেওয়া কিংবা আমাদের অফিসের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে ল্যাপটপ বলি কিংবা ক্যামেরা ব্যাটারি বলি সেগুলো চার্জ দিতে আমাদেরকে আসলে বিভিন্নভাবে বিভিন্ন হোটেল কিংবা যেখানটা আসলে বড় ধরনের জেনারেটরের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে কিংবা হোটেলের সেবা দেওয়া হচ্ছে সেখানটা আমাদের এই সুবিধাগুলো নিতে হচ্ছে। আপনি যে পানির কথা বলছিলেন, তো বিকল্প উপায়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি সরবরাহের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো কার্যক্রম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেখিনি, যেহেতু কালকে দুপুরের দিকে এই বিদ্যুৎটি চলে যায়। তবে অনেকেরই তো রিজার্ভে পানির ব্যবস্থা থাকে এবং সিটি কর্পোরেশনের সাপ্লাই পানি যে নিয়মিত দেওয়া হয় সেটি সকালে তো নিয়মিত দেওয়াই হচ্ছে, কিন্তু মানুষের যে রিজার্ভ ট্যাঙ্ক থাকে, মানুষের যে নিজস্ব পানির ব্যবস্থা থাকে সেটির ক্ষেত্রে আসলে সমস্যা দেখা দিয়েছে। আমি কালকে রাতে যেটি দেখেছি অনেকে জেনারেটর ভাড়া করে নিয়ে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি আসলে নিয়ে ব্যবস্থা করছেন। কালকে যাদের জেনারেটর সুবিধা ছিল অনেকে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য জেনারেটর ভাড়া নিয়েছেন। মোমবাতি প্রচন্ড চাপ বেড়েছে, আসলে মোমবাতি নিয়েও চলতে হচ্ছে। তবে আজকে দুপুরের মধ্যে যদি বিদ্যুৎ সংযোগ না পাওয়া যায় এই জনজীবনে ভোগান্তি আরো তীব্র আকার ধারণ করবে। সিলেট থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাধব কর্মকার। এবার বিদেশ ফেরত সব যাত্রীরই বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি করোনা নেগেটিভ সনদধারীদেরও। নমুনা সংগ্রহে বিমানবন্দরে RT-PCR ল্যাব বসানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ। এ পরিস্থিতি মোকাবেলায় এবার বিদেশ ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। এরই অংশ হিসেবে বিমানবন্দরে বিদেশ থেকে আসা সব যাত্রীর জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নমুনার ফলাফল 24 ঘন্টার মধ্যে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। প্রথম আসার পরে প্রত্যেকটি আমরা টেস্ট করব, একদিন আমাদের রেজাল্ট দেখব, আমরা PCR টেস্ট করব। এয়ারপোর্টে যদি মনে হয় নেগেটিভ আছে তখন দে উইল গো ফর সেলফ কোয়ারেন্টাইন। যারা নেগেটিভ নিয়ে আসেন তাদেরও আমরা দেখব তাদের কোনো রকমের অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। বহির্বিশ্বের সঙ্গে এখনই আকাশপথে যোগাযোগ বন্ধ করতে চায় না সরকার, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে সিদ্ধান্ত বদলাতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ফ্লাইট বন্ধ কি খোলা ডিপেন্ড করবে অবস্থার পরিপ্রেক্ষিতে। এদিকে পরীক্ষার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত বিদেশ ফেরত যাত্রীদের 2 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতের সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিতর্কিত কয়েকজনকে যুবলীগের কমিটিতে পদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কয়েক নেতা। এক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। এছাড়া কমিটিতে সিনিয়র জুনিয়র জটিলতা রয়েছে, যা দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন নেতারা। নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন আশিকুর রহমান শান্ত। তিনি এবার যুবলীগের নির্বাহী সদস্য হয়েছেন। তার আরেক পরিচয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থর ছোট ভাই। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকার প্রার্থীকে হারিয়েছেন 2 বার। এছাড়া সম্প্রতি স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে সমালোচিত হন এবং মামলায় জড়ান। আইনজীবী চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার সঙ্গে তার দুটি ছবি ছড়িয়ে পড়ে। এই তিনজন সহ আরও কয়েকজনের যুবলীগের পদ পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, যদিও প্রকাশ্যে কেউ কথা বলছেন না। এ নিয়ে কি ভাবছেন যুবলীগের সাবেক চেয়ারম্যান? তদন্তে যদি দায়ী হয়, সে যেই হোক, তার স্থান যুবলীগে হবে না। যদি এ ধরনের ধানের শীষ নিয়ে নির্বাচন করে থাকে, এ ধরনের কাউকে নেওয়া হলে এটা খুবই দুঃখজনক হবে। বড় মানুষ তো তারপর তো ভুলের ঊর্ধ্বে না। তারপর যদি দু চারটি এরকম ধরা পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে ছাড়া হবে না। পদায়নে রাজনীতিতে জ্যেষ্ঠতার বিষয়টি উপেক্ষিত হওয়ায় উদ্বেগ জানান তিনি। মাননীয় নেত্রী শেখ হাসিনা তার কাছে অনুমতি নিয়ে আবার সবই ঠিক থাকলো, শুধু এই যে অ্যানামলিটা হয়েছে সিনেটের জন্য, এটি ঠিক করে দেওয়া উচিত, নতুবা মানসিক যন্ত্রণায় ভোগে। ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করেছেন আরেক নেতাও। যারা এসে সকল দিক বিবেচনা করা হয়, অনেক সময় তাদের মেধা, গুরুত্ব, তাদের দলের অবদান, পারিবারিক অবদান, সব কিছু মিলিয়ে চিন্তা করে তারা হয়তো করেছে। তবে এগুলো আরও তলিয়ে দেখতে হবে। অনেক চিন্তা ভাবনা করে তারা করেছে, তারপরেও দিয়ে একটা ভুল ভ্রান্তি হতে পারে, সেগুলো এটা তো চূড়ান্ত না, এটা সংশোধনও করা যেতে পারে। আগের কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ বিতর্কিত হয়েছিলেন যুবলীগের বেশ কয়েকজন নেতা। তারপর ঘোষণা দেওয়া হয়েছিল সমালোচনার ঊর্ধ্বে থাকবে নতুন কমিটি, কিন্তু সেটা এবারও হলো না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যোগ্য নেতৃত্বের কারণে করোনা মোকাবিলায় সফলভাবে কাজ করছে সরকার, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে বলেই করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েনি। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020-এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি কথা বলেন। যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো, আমাদের অর্থনীতি কিন্তু একদম শেষ হয়ে যেত এই কোভিড-19-এ। যেহেতু আমাদের এই আওয়ামী লীগ সরকার, আমরা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি, এটাকে 10 বছর ধরে বাস্তবায়ন করি। এটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, চিৎকার দিয়েছে যে এই ডিজিটাল বাংলাদেশ কি। তবে সেটার লাভ আমরা আজকে পাচ্ছি, এই বছরে পাচ্ছি। যে কোভিড-19 হোক, যাই হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা দেশের কাজ চালিয়ে যেতে পারব। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের আগুনে নিষ্পত্তি হওয়া কিছু মামলার নথি পুড়ে যাওয়ায় এ নিয়ে উচ্চ আদালতে আপিলের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বিচারপ্রার্থীরা। এছাড়া কিছু মামলার নকল সরবরাহেও সমস্যা হতে পারে। সোমবারে আগুনের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই তদন্তের কমিটিকে। সোমবার বিকেল 4:30টার দিকে আগুন লাগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে। এ সময় বিচারকও ছিলেন সেখানে। এরপর সন্ধ্যা 6:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিচারালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক আইনজীবী এবং বিচারপ্রার্থীরা। তারা বলছেন, এ যাত্রা রক্ষা পেলেও ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজন বিদ্যুতের লাইনের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা। এছাড়া নিষ্পত্তিকৃত মামলাসমূহের নথি আপিল বিভাগ রিভিউ এবং রিভিশনের জন্য উচ্চ আদালতের প্রয়োজন হয়। তখন এই সমস্যার কিভাবে সমাধান হবে সে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। দুর্ঘটনার কারণে নথিগুলো এলোমেলো হয়ে গেছে, এজন্য বিচার প্রার্থীদের সাময়িক একটু কষ্ট হবে। লোয়ার কোর্টের যে রেকর্ডটা, এটা উচ্চ আদালত অনেক সময় এটা কল করা হয়, ডাকা হয়। তারপরে এই রেকর্ডটা যদি পুড়ে যায়, তাহলে তো ওই রেকর্ডের আর নিষ্পত্তি করতে পারবে না উচ্চ আদালত। সেক্ষেত্রে তো বিচার প্রার্থীদের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন আমরা লক্ষ্য করতেই পারি। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজকে। এছাড়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি ও একজন ম্যাজিস্ট্রেট থাকবেন এই কমিটির সদস্য। আগুন নাকি নাশকতা সেটাও খতিয়ে দেখবেন তারা। তবে চলমান ও আলোচিত কোনো মামলার নথি আগুনে পুড়েনি বলে দাবি অতিরিক্ত পিপির। 4 সদস্য বিস্তারিত তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটিতে আমাদের একজন মেট্রো সেশনের একজন জজ, বিজ্ঞ জজ, উনি এটা চিফ আছেন, এবং একজন CMM এর ওখান থেকে একজন ম্যাজিস্ট্রেট আছেন, এবং বিদ্যুৎ বিভাগ থেকে একজন আছেন, ফায়ার ব্রিগেড থেকে একজন আছেন। এরা 4 জন দিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা 3 কার্য দিবসের মধ্যে তদন্ত করে তারা রিপোর্ট দেবেন। তদন্ত কমিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আগুনে পড়া এজলাসের বিচারকী কাজ। তাই তৃতীয় মহানগর দায়রা জজের এজলাসে মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হবে।
আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডক্টর আব্দুল্লাহ আল মামুন। পুলিশের দাবি, বিত্তবান রোগীদের আদাবরের মাইন্ড এইড হাসপাতালে পাঠানোর বিনিময়ে 20 থেকে 30% কমিশন নিতেন তিনি। তবে জাতীয় মানসিক হাসপাতালের দাবি, এ ঘটনায় মামুনের কোনো সম্পৃক্ততা নেই। তবুও তাকে গ্রেপ্তার করায় আইনি পদক্ষেপ নেবে তারা। জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে মানসিক হাসপাতালে ভর্তি না করিয়ে মাইন্ড এইড হাসপাতালে পাঠানোর অভিযোগ তার বিরুদ্ধে। এ অভিযোগেই মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামলী থেকে ডাক্তার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, আনিসুল হত্যা মামলায় গ্রেপ্তার 12 আসামিকে জিজ্ঞাসাবাদে এসেছে মামুনের নাম। এ মামলায় গ্রেপ্তার মাইন্ড এইডের পরিচালক নিয়াজ মোর্শেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। সেই সম্পর্কের সূত্রেই মানসিক হাসপাতাল থেকে রোগীদের মাইন্ড এইড হাসপাতালে পাঠাতেন বলে দাবি পুলিশের। যেই পাঠাবে, যে দালালই পাঠাবে, দালাল পাঠালে তো 10% পায়, উনি সেখান থেকে 30% পায়। ওই 30%-এর লোভে এখানে বেটার ট্রিটমেন্ট না দিয়ে রোগীটাকে পাঠায় দেওয়া ইলিগেল ক্লিনিকে। পুলিশের দাবি, আনিসুলের মৃত্যু নিশ্চিত জেনেও হৃদরোগে মারা গেছেন বলে নাটক সাজানোর জন্যই মামুনই জাতীয় হৃদরোগ হাসপাতালে পাঠিয়েছিলেন। মানসিক হাসপাতালে চাকরির পাশাপাশি মামুন 3টি বেসরকারি হাসপাতালেও প্র্যাকটিস করতেন। তারে তো পিটায় মারলেন, মারা যাওয়ার পরে কিন্তু কোনো ডাক্তার ছিলেন না, উনি এখান থেকে আবার ওখানে গেলেন। ওখানে গিয়ে আবার মৃত ব্যক্তিটাকে উনি অ্যাম্বুলেন্স করে উনি আবার হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলেন। উনি জানছেন যে এটা মারা গেছেন, অর্থাৎ ওই দায় দায়িত্বটা এড়ানোর জন্য। পরে ডাক্তার মামুনকে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ বিষয়ে জানতে যাওয়া হয় জাতীয় মানসিক হাসপাতালে। পরিচালক জানালেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুলিশ কর্মকর্তা আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে মামুনের কোনো সম্পৃক্ততা পায়নি। এর সঙ্গে ওনার সংশ্লিষ্ট আছে বলে আমরা পাইনি এমন কিছু। এখন আমরা গ্রেপ্তার করা হলো, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের ডিজি অফিসে জানিয়েছি, আমরা থানাতে জিডি এন্ট্রি করেছি এবং আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। শুধু মামুনই নয়, আনিসুলের মৃত্যুর ঘটনায় মানসিক হাসপাতালের কারোরই কোনো দায় নেই বলেও দাবি পরিচালকের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ এলাকায় কোথায় কতটুকু রাস্তা নির্মাণ করা হবে তার মহাপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণে প্রকল্প অনুমোদন দেয়া হয়। ঘূর্ণিঝড়, দফায় দফায় বন্যা ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জীবনমানে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সড়কের উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা পরিবহন ব্যয় হ্রাস, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে। মঙ্গলবার একনেক সভায় গ্রামীণ উন্নয়নের মান পর্যবেক্ষণ ও সড়ক নির্মাণে মহাপরিকল্পনা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিটুমিন ব্যবহার করা হয়, তার কোয়ালিটি যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে হবে। রাস্তায় যেন পানি না জমে, কারণ রাস্তায় পানি জমলেই রাস্তা নষ্ট হয়, সেটা দেখতে হবে। আর একটা মাস্টার প্ল্যান করার কথা বলেছেন, যে কোন রাস্তা, কত রাস্তা কোথায় করা হবে সে বিষয়ে একটা মাস্টার প্ল্যান থাকলে আমরা গুছিয়ে করতে পারব। সভায় ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক নির্মাণে 5,905 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাস্তাগুলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, অতি দ্রুত এগুলো করতে হবে, তবে যাতে কোনো ওভারল্যাপিং না হয়, কোন কাজ করতে হবে, কত কাজ বাকি থাকছে, কোন মন্ত্রণালয় করলে ভালো হয়, এগুলো একটু সমন্বয় করে কাজ করতে হবে এবং আগামী বর্ষা আসার আগেই যেন অনেকখানি কাজ, মূল কাজগুলো হয়ে যায়। সভায় যমুনা নদীর ভাঙন ও জামালপুরে শেখ হাসিনার সংস্কৃতি পল্লী নির্মাণ সহ 7,505 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন প্রণয়নের 1 বছর পার হলেও ঢাকার রাজপথে চালকরা আগের মতোই বেপরোয়া। বিআরটিএ বলছে, আইন ভঙ্গে জরিমানার শাস্তি অনেক বাড়লেও গণপরিবহনে চলাচল পদ্ধতির সংস্কার না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আর চালকদের দাবি, নতুন আইনে বাড়তি কাজ হলেও বাড়তি না দিলেও আইনে নির্ধারিত সুবিধাগুলো পাচ্ছেন না তারা।
সড়কে নিরাপত্তা নিশ্চিতে গত বছরের নভেম্বর থেকে কার্যকর হয়েছে সড়ক পরিবহন আইন 2018, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, ওভারটেকিং সহ ট্রাফিক আইন ভঙ্গে জরিমানা বাড়ানো হয় কয়েক গুণ পর্যন্ত। তবে এসব পদক্ষেপে শৃঙ্খলা ফেরেনি সড়কে। এদিকে চালকরা বলছেন, নতুন আইনে তাদের 8 ঘন্টার বেশি গাড়ি না চালানোর নির্দেশনা দেয়া থাকলেও বাস্তবে 12 থেকে 14 ঘন্টা টানা গাড়ি চালাতে হয়। আমাদের তো সকাল 7টার থেকে বাইক করে রাত্রে 10টার সময় বন্ধ করে দিই। নতুন আইনে তো খালি মামলাই খাইতেছে ওদা, আর কোনো কিছু বুঝতেছি না। 6000 টাকার মামলা খাইছি 2 দিন আগে, ভাঙ্গাইলাম, ভাঙ্গানির পরে আবার আনলাম, আবার করতেছে আবার মামলা যদি দেয় তাহলে তো 12,000 হয়ে যাবে। বিআরটিএ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রায় প্রতিদিনই পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা বা কারাদণ্ড বা গাড়ি ডাম্পিংয়ের যে বিষয়গুলো সবগুলোই এই নতুন আইন অর্থাৎ সড়ক পরিবহন আইন 2018 অনুসারে এটা পরিচালিত হচ্ছে। এখন তো ধরেন অনেক কয়েকশো রুট আছে, সেই রুটগুলো কমায় এনে এবং কোম্পানির আন্ডারে বা ফ্রাঞ্চাইজির আন্ডারে পরিচালনা করার কিন্তু সরকার কার্যক্রম গ্রহণ করেছে। 2018 সালে ঢাকায় 2 কলেজ শিক্ষার্থী বাস চাপায় প্রাণ হারানোর পর সড়কে নিরাপত্তার দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের দাবির মুখে ওই বছর 19 সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন 2018 পাশ করে সরকার। এটি কার্যকর হয় আইন পাশের 14 মাস পর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রেমের ফাঁদে ফেলে নারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে মোহাম্মদ ইয়াসিন রাতুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটর থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে 2টি মোবাইল ও 10টি সিম উদ্ধার করা হয়েছে। ইয়াসিন মুঠোফোনে 4টি ফেক ফেসবুক আইডি এবং 9টি জিমেল অ্যাকাউন্ট চালাতেন। এগুলো ব্যবহার করে তিনি নারীদের সঙ্গে প্রতারণা করতেন। কখনো কখনো অ্যাপের মাধ্যমে নারীকণ্ঠে কথা বলেও প্রতারণা করতেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন অপরাধের দায় স্বীকার করেছে। আজ রাতুলকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 2টা মোবাইল, 10টি সিম, 9টি জিমেল অ্যাকাউন্ট, 4টি ফেসবুক অ্যাকাউন্ট আমরা জব্দ করি এবং তার কাছ থেকে নারীরা যেভাবে প্রতারিত হয়ে এবং এই বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও ধারণ করত, এই সমস্ত ভিডিও কন্টেন্ট আমরা জব্দ করি। শুধু অ্যাসাইনমেন্ট জমা নিলেই চলবে না, সঠিক মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীদের। তাদের দুর্বলতা কাটিয়ে তুলতে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি এ নিয়ে কোনো স্কুল যাতে অতিরিক্ত ফি আদায় না করতে পারে সেজন্য সতর্ক করা হয়েছে। অটো প্রমোশন দেয়া হচ্ছে সবাইকে, তবু শিক্ষার্থীদের দুর্বলতা খুঁজে বের করতে নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। বিষয়টি নতুন হলেও বেশিরভাগ শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে নিয়মিত। তবে এজন্য তটস্থ থাকতে হচ্ছে অভিভাবককে। বই পড়ার পর আমরা যেটা বুঝি, যেটা প্রশ্ন আলোকে যেটা বলা হয়েছে আমরা সেটা খাতায় উঠাই। আমরা যা যাচাই করে আলোকিতভাবে পাই তা আমরা সঠিকভাবে লিখে আবার স্কুলে আমরা সঠিকভাবে জমা দিই। শিক্ষকরা বলছেন, এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হচ্ছে ভালো, উত্তম ও অতি উত্তম এই 3 ভাবে। একই সাথে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত হচ্ছে এবং সেগুলো অনলাইন ক্লাস ও মুঠোফোনের মাধ্যমে সমাধান করা হচ্ছে। নেক্সট ইয়ারে যাতে আমরা বলতে পারবো স্বাভাবিকভাবে সব অ্যাসাইনমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন কোন কোন বাচ্চার দুর্বলতা, কোন দিকে দুর্বলতা, সেইগুলো আমরা চিহ্নিত করে সেইভাবে আমরা শিক্ষকদের নির্দেশনা দেব। এদিকে এই অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ কয়েক জায়গায় বাণিজ্যের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এরকম 2-1টা অভিযোগ আমরাও পেয়েছি এবং আমরা ইতিমধ্যে সাবধান করে দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আবারও সাবধান করে দিতে চাই, যদি কেউ অনৈতিকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে সাহায্য করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। শিক্ষার্থীদের দুর্বলতাগুলো খাতায় পয়েন্ট আকারে লিখে দেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। যেসব শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, কেন দিচ্ছে না, সমস্যা কি, সে বিষয়ে খোঁজ নিতে শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে বাসায় পড়াশোনার সাথে থাকে সেজন্য অভিভাবকদের সজাগ থাকার আহ্বানও জানানো হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
10 মাস ধরে ভ্যাট রিটার্ন দেয় না গুলশানের অভিজাত হোটেল লেকশোর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট গোয়েন্দারা মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। 15 কার্যদিবস যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এনবিআর। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রায় 350 বোতল মদ জব্দ করেছে ভ্যাট গোয়েন্দারা। রাজধানীর গুলশান 2-এ 4 তারকা মানের হোটেল লেকশোর। গত জানুয়ারি থেকে ভ্যাট রিটার্ন দেয় না এই প্রতিষ্ঠান। বারবার চিঠি দেয়া হলেও জবাব মেলেনি বলে জানান এনবিআর কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে লেকশোরে অভিযান শুরু করে ভ্যাট গোয়েন্দার একটি দল। কর্মকর্তারা জানান প্রাথমিক তদন্তে গত বছর জমা দেয়া রিটার্নে বিক্রির তথ্য গোপন করার প্রমাণ মিলেছে। মাসে গড়ে 3.25 কোটি টাকার সেবা বিক্রি করে এই হোটেল, কিন্তু এনবিআর এর কাছে অনেক তথ্য গোপন করে। এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ইউনিট রয়েছে, রেস্টুরেন্ট, তারপরে আবাসিক, বার, একটি মিনি বার, কনফারেন্স রুম। প্রত্যেকটি ইউনিটের আমরা বাণিজ্যিক তথ্য, তাদের যে বিক্রয় তথ্য সেটি পর্যালোচনা করে দেখেছি যে প্রকৃত বিক্রয়ের থেকে আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য এখানে পরিলক্ষিত হচ্ছে বলে মনে হচ্ছে। হোটেলের 6 তলায় রয়েছে মদের বার H2O। সেখানে বিভিন্ন ব্র্যান্ডের 350 বোতল মদ পায় ভ্যাট গোয়েন্দারা। কর্মকর্তারা জানান এসব মদের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ, তাই সেগুলো জব্দ করা হয়। এই বার ইউনিটে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা বিক্রয় আমরা দেখতে পাচ্ছি। ভাইরাস তার বিপরীতে প্রদেয় ভ্যাটের পরিমাণ অত্যন্ত নগণ্য। তো তার উৎস সম্পর্কেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারে আমরা ওগুলো জব্দ করেছি। জব্দ করা নথি পর্যালোচনা করে 15 কার্যদিবসে প্রতিবেদন দেবে ভ্যাট গোয়েন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি হোটেল কর্তৃপক্ষ। তারা জানান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনায় সেবা দেয়া অনেক চিকিৎসক এই হোটেলে ওঠেন, কিন্তু এর বিল এখনও তারা পাননি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাপি ঋণ আদায় কর্পোরেশন নয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করছে সরকার। এজন্য আইনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। এই কোম্পানিকে ঋণ খেলাপির সম্পদ বিক্রির ক্ষমতা দেওয়া হয়েছে আইনের খসড়ায়। শিগগিরই এই খসড়া মন্ত্রিপরিষদে তোলা হবে। বিশ্লেষকেরা বলছেন এ কোম্পানি সঠিকভাবে পরিচালনা করা না গেলে বেসরকারি খাতের ঋণের বোঝা পড়বে সরকারের কাঁধে। খেলাপি ঋণের ভারে জর্জরিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় 1 লাখ কোটি টাকা। এছাড়া 50,000 কোটি টাকার বেশি ঋণ অবলোপন করা হয়েছে, জানিয়ে মামলা চলছে আদালতে। খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন গঠনের উদ্যোগ নেয় সরকার। গত মার্চে এর খসড়া প্রকাশ করে মতামত চায় অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন মতামত নেয়ার পর চূড়ান্ত করা হয়েছে আইনের খসড়া। এতে কর্পোরেশনের বদলে কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের নাম হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অব বাংলাদেশ, বামকো। আইনের খসড়ায় বলা হয় বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নেয়া যে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ এর আওতায় থাকবে। ব্যাংক খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হলে চুক্তির মাধ্যমে বামকোকে হস্তান্তর করবে। প্রয়োজনে খেলাপি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিবর্তন করতে পারবে বামকো। এমনকি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রিরও ক্ষমতা থাকবে এই সংস্থার। সরকার তো আসলে সব দিক থেকেই ইনএফিশিয়েন্ট, সেই দিকটা তো খেয়াল রাখতে হবে। সরকারের কি কোনো আইনগত মানে স্ট্রং অধিকার আছে যেটার মাধ্যমে সে করতে পারবে, এবং থাকলেও সেটাকে কি প্রয়োগ করতে পারবে রাজনৈতিক বিধিনিষেধকে অতিক্রম করে? এই প্রশ্নগুলোর জবাব যদি আমরা না দিতে পারি তাহলে এটার সার্থকতা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। সংস্থাটির পরিশোধিত মূলধন হবে 3,000 কোটি টাকা আর অনুমোদিত মূলধন 5,000 কোটি টাকা। আইনের খসড়ায় বলা হয় একজন চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত হবে বামকোর 15 সদস্যের পরিচালনা পর্ষদ। এটাকে রেগুলেট করছে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট অ্যাক্ট, যেমন ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বলেন, ইনসলভেন্সি অ্যাক্ট। এখানে আনলেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল অ্যাক্টটা যদি এখানে না থাকে এটাকে রেগুলেট অ্যান্ড ফ্যাসিলিটেট করার জন্য, তাহলে প্রাইভেট সেক্টর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেভাবে কাজ করে এটাও আমরা আশা করব যে একইভাবে কাজ করবে। তখন যেখানে হবে যে প্রাইভেট সেক্টরের যে কুইক একটা রিঅ্যাকশন টাইম থাকে এইখানে ওই জিনিসটা আসবে। বিশ্লেষকেরা বলছেন অনেক দেশই এই প্রক্রিয়ায় খেলাপি ঋণ আদায়ে সফল হয়েছে, আবার ব্যর্থতার উদাহরণও আছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থাইল্যান্ডে ব্যাংককে পার্লামেন্টের সামনে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে রাজতন্ত্র সমর্থনকারীদের সংঘর্ষ হয়েছে।
তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক মাসে সরকার বিরোধী বিক্ষোভে টালমাটাল থাইল্যান্ড। 2014 সালে সাবেক সেনাপ্রধান প্রায়ুত চ্যান-ওচার নেতৃত্বে অভ্যুত্থানের কারণে নির্বাচিত সরকারের পতন হয়। পরে গত বছর ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ওচা। শুরুতে প্রধানমন্ত্রীর পদত্যাগ, পরে সংবিধান পরিবর্তন ও রাজতন্ত্রের সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। অন্যদিকে সংবিধান পরিবর্তন চান না রাজতন্ত্র সমর্থনকারীরা। আমরা সংশোধন চাই না। এই সংবিধানে কোনো সমস্যা হচ্ছে না, বরং অতীতের অনেক সংকট এই সংবিধানে নিরসন হয়েছে। বিক্ষোভের মুখে মঙ্গলবার পার্লামেন্টে আলোচনায় বসেন বর্তমান সরকারের আইনসভার সদস্যরা। 7টি খসড়া সাংবিধানিক সংশোধনে শুনানি হয়েছে। পার্লামেন্ট এলাকার 50 মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল পুলিশের, তবে এর তোয়াক্কা না করে ব্যারিকেড ভেঙে ভেতরের প্রবেশের চেষ্টা করে সরকার বিরোধীরা। ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জানি না তারা আমাদের লক্ষ্য করে কি মারছে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, নাক মুখ জ্বলছে। আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, কিন্তু আমাদের জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করছে কেন? সহিংসতা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিতেই শিরোপা উৎসব করতে চেয়েছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে লাল সবুজকে রুখে দিয়েছে নেপাল। গোলশূন্য ড্র করায় আনন্দ কিছুটা কমেছে স্বাগতিকদের। তারপরও মুজিব বর্ষের বিশেষ আয়োজনে শিরোপা ঘরে রাখতে পারায় আছে স্বস্তি। সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন মাহবুবুর রহমান সুফিল। দেশের ফুটবলে এসেছে এক ট্রফি, হোক না তা নেপালের বিপক্ষে সিরিজ থেকে। রঙিন প্রত্যাবর্তনের পর গোলশূন্য ড্র উৎসবের মাত্রা কিছুটা কমিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিনও বেঙ্গল টাইগার্সের সমর্থনে হাজারো দর্শক। ট্রফি নিশ্চিতের ম্যাচে 2 পরিবর্তন বাংলাদেশের। রক্ষণ শক্তিশালী করতে গোলপোস্টে ফেরেন আশরাফুল রানা, ডিফেন্সে ইয়াসিন। করোনা থেকে ফেরা ধিমালকে শুরুর একাদশে রাখে নেপাল। ডাগআউটে জেমির না থাকা আর লাল সবুজের লক্ষ্যহীন ফুটবল দুটোর মাঝে সম্পর্ক স্পষ্ট। অ্যাটাকিং থার্ডে খেই হারিয়েছেন জীবন সাদ, সুমন রেজা। প্রতিপক্ষের প্রেসিং ফুটবলে রক্ষণকেও পরীক্ষা দিতে হয়েছে বার কয়েক। বিরতির পরই সুমনের পরিবর্তে মাঠে নামেন সুফিল। আগের ম্যাচের মতোই তার ক্ষিপ্রতা দেখা গেছে। সাদউদ্দিনের সাথে তার রসায়ন নেপাল রক্ষণে আতঙ্ক ছড়িয়েছে, তবে গোল আদায় সম্ভব হয়নি। ম্যাচের শেষ সুযোগটা পেয়েছিল নেপাল, তবে সাইডবারের কল্যাণে রক্ষা। শেষ বাঁশি বাজিয়ে গোলশূন্য ম্যাচের ইতি টানেন রেফারি। স্বর্ণালীর ট্রফি হাতে উঠেছে ঠিকই, কিন্তু দ্বিতীয় ম্যাচে বেঙ্গল টাইগার্সের পারফরমেন্স মনোপুত হয়নি। তারপরও জীবন, সাদ আর সুফিলরা যে আত্মবিশ্বাস পুঁজি করেছেন, তা থেকে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছার ম্যাচে দুর্দান্ত কিছু করবে সেই প্রত্যাশা করাই যায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। দ্বিতীয় ম্যাচ জিততে না পারলেও ফুটবলারদের পারফরমেন্স ইতিবাচক মনে করছে এ ম্যাচে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করা স্টুয়ার্ট ওয়াটকিস। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগকে সিরিজের প্রাপ্তি মনে করছেন তিনি। অন্যদিকে ড্র আদায় করতে পারাকে উন্নতি হিসেবে দেখছেন নেপালের কোচ বালগোপাল মহারাজন। গোলের সুযোগগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি, তবে এটা ঠিক নেপাল এই ম্যাচে ভালো খেলেছে। সব মিলিয়ে এই দুটি ম্যাচই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কাতারের বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে, সেখানে আরও 2টি প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা। সেরা কম্বিনেশন খুঁজতে এই ম্যাচগুলো আমাদের সাহায্য করবে। আমি সন্তুষ্ট, আমরা ভালো খেলেছি। শুধু গোল না পাওয়া হতাশার। তারপরও দীর্ঘ বিরতির পর স্বাভাবিক খেলায় ফিরে আসার জন্য সময় লাগবে। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আবারও ধন্যবাদ দিতে চাই এই সিরিজ আয়োজনের জন্য। সেলফি তুলতে মাঠে ঢুকেছে জামাল ভক্ত, গ্যালারি প্রবেশপথ কোথাও মানা হয়নি বিধিনিষেধ। করোনায় স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করেই হাজারো দর্শক দেখেছে বাংলাদেশ নেপাল ম্যাচ। নিরাপত্তা আর প্রোটোকল নিয়ে কড়াকড়ির প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ বাফুফে।
তারপরও এতদিন পর আন্তর্জাতিক ম্যাচ মাঠে বসে দেখার আক্ষেপ দূর হয়েছে, আর দলও জিতেছে শিরোপা। তাতে স্বস্তি লাল সবুজ সমর্থকদের। হঠাৎ রেফারির বাঁশিতে বন্ধ খেলা। পূর্ব গ্যালারি থেকে ছুটে এলো এক জামাল ভক্ত, উদ্দেশ্য সেলফি তোলা। মুহূর্তেই নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তাকে মাঠ থেকে নেওয়া হলো পুলিশ হেফাজতে। এর আগেও মাঠে দর্শক প্রবেশ নিয়ে সমালোচনায় পড়েছিল বাফুফে। নিরাপত্তা ইস্যু আবারও ফেলে দিল প্রশ্নের মুখে। প্রথম ম্যাচের পারফরমেন্স মন ভরিয়েছিল। জামাল সাদ্দের উৎসাহ দিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জড়ো হয় হাজারো সমর্থক। এদিনও ধরে রাখা যায়নি উৎসুক জনতার ভিড়। আসেনি বাফুফের তরফ থেকে কোনো নির্দেশনাও। এখন কিন্তু শীতকাল, করোনাটা কিন্তু বারবার ছড়িয়ে যাচ্ছে। গভর্নমেন্ট থেকে বারবার বলছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। সো বাফুফেকে এখানে একটু সতর্ক হওয়া উচিত। দর্শকদের তো আর সবাইকে একসাথে বোঝানো সম্ভব না। যারা মনে করেন যে নিজের বুঝে যদি নিজে ঠিক সতর্ক থাকার চেষ্টা করতে পারে, সেহেতু আমি মনে করি দর্শক হিসাবে সবাই সতর্ক থাকতে পারবে। আমাদের সতর্ক থাকা উচিত। এই করোনার মধ্যে খেলা দেখতে আসছি, নিজেদের একটু নিয়ম মেনে চলা উচিত। সেজন্য সবার সাথে মাস্ক আছে, আমরা একটু দূরত্ব বজায় রেখে বসবো। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, দেশের ফুটবল নিয়ে নাকি সমালোচনা একটু বেশিই হয়। সাধারণ দর্শকরা জবাব দিলেন সেই মন্তব্যের। বাংলাদেশের ফুটবলারদেরকে নিয়ে বা জামাল ভাইয়াদেরকে নিয়ে কারো কোনো সমালোচনা নেই। মূলত আসলে আমাদের ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনা ছিল, কারণ একটা সময় বাংলাদেশের ফুটবল ছিল আপামর জনসাধারণের একটা প্রাণের খেলা। সমালোচনা হবেই, মানে জিতলে আমরা বলবো যে হ্যাঁ বাংলাদেশ জিতেছে, আর অবশ্যই হারলে তো একটু সমালোচনা হবেই। সারা বিশ্বে যেখানে দর্শক শূন্য গ্যালারিতে চলছে খেলা, সেখানে বাফুফে সাহস দেখিয়েছে বটে। তবে বিধিনিষেধ নিয়ে কড়াকড়ির প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেনি আয়োজকেরা। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সুরক্ষা বলে নিশ্চিতের ক্ষেত্রে তারা আশাবাদী হলেও বাস্তবে তা কতটুকু মানা সম্ভব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে জয় ফিরেছে আর্জেন্টিনা। পেরুকে 2-0 গোলে হারিয়েছে আলবে সেলেস্তারা। এদিকে টানা 4 ম্যাচ জয় পেয়েছে ব্রাজিল। উরুগুয়ের মাঠে সেলেসাওদের জয় 2-0 গোলে। মন্তেভিদিওতে শুরু থেকে আক্রমণাত্মক ব্রাজিল চাপ ধরে রেখে গোল আদায় করে নেয় 34 মিনিটে। জেসুসের অ্যাসিস্টে ডেডলক ভাঙেন আর্থার মেলো। বিরতির আগে রিচার্লিসনের দুর্দান্ত হেডারে দ্বিগুণ হয় ব্যবধান। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া উরুগুয়ে ভীতি ছড়াচ্ছিল ব্রাজিল রক্ষণে। তবে 71 মিনিটে এডিনসন কাভানির লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায় লা সেলেস্তারা। পরে পাল্টা আক্রমণ চালালেও পরিবর্তন আসেনি স্কোর লাইনে। বছরের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙালো তিতের দল। Firmino há tanto espaço à direita, a bola não vai entrar porque é corte e pediu. Estar invicto só com vitórias nesta para campeonatos do mundo. Bem visto, a bola entra no corredor direito, mas só. এদিকে ইউএফা নেশনস লিগে জার্মানিকে 6-0 গোলে বিধ্বস্ত করে শেষ চারে স্পেন। হ্যাট্রিক করেছেন ফেরান টোরেস। আরেক ম্যাচে সুইডেনকে 4-2 গোলে হারিয়ে জয় ধরে রাখল ফ্রান্স। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয় 3-2 গোলে। ইউক্রেনের মাঠে হার, সুইজারল্যান্ডের মাঠে ড্র। 2 অ্যাওয়ে ম্যাচে হোঁচটের পর জয়ের বিকল্প ছিল না স্পেনের। খাদের কিনারায় দাঁড়িয়ে যেন স্বমহিমায় জ্বলে উঠল দলের সবাই। খেলল পরিকল্পিত আক্রমণাত্মক ফুটবল। তরুণ ফেরান টোরেসের দারুণ হ্যাট্রিকে জার্মানিকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে লুইস এনরিকের দল। লা ফুরিয়া রোহাদের বাকি 3 গোল স্কোরার আলভারো মোরাটা, রদ্রি ও মিকেল ওয়াইরাসপাল। সেভিয়া ড্র করলেই লক্ষ্য পূরণ হতো জার্মানির। তবে ন্যূনতম প্রতিরোধ করতে ব্যর্থ ডাইমান শেফটরা। প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। কোয়ারেন্টিন অনুশীলন অথবা একটা টেস্ট কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। 7 জানুয়ারি আসবে ক্যারিবীয় দল। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যুতে হবে সব ম্যাচ। ভবিষ্যতের জন্য এই সিরিজ সফলভাবে আয়োজন করতে চায় বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। করোনাকালে ক্রিকেটের সবচেয়ে বেশি সরব ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড সফরে গিয়ে তারাই প্রথম ভেঙেছে করোনা বাধা। এখন রয়েছে নিউজিল্যান্ডে। সেখানে খেলা শেষ করতে না করতেই আসবে বাংলাদেশে। ধকলের সাথে করোনা সতর্কতা। সে কারণে একটা টেস্ট কম খেলার প্রস্তাব দিয়ে রেখেছে উইন্ডিজ বোর্ড।
যদিও এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কোয়ারেন্টিন, অনুশীলন সুবিধার সহ নানা বিষয় নিয়ে দুই বোর্ডের মধ্যে চলছে আলোচনা। এরই মধ্যে হোল্ডার পোলারদের বাংলাদেশে পা রাখার দিনক্ষণ ঠিক হয়ে গেছে, চূড়ান্ত দুই ভেন্যুও। ওরা আপনার অ্যারাইভ করবে 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে, তারপর তারা থাকছে এবং কতদিন থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে ওরা কয়টা টেস্ট খেলবে, যেহেতু টেস্টটা আমরা শেষে রেখেছি। সো আমরা হয়তোবা এখনও ফাইনাল হয় না, হয়তোবা কমাইলে আমরা একটা টেস্ট হয়তো কমাইতে পারি, বাট আমরা T20 ওয়ানডেগুলো কমাবো না। আন্তর্জাতিক অঙ্গনে ফেরার ইমপ্রেশনটা ভালো হওয়া চাই, যাতে অন্য দেশগুলো বাংলাদেশে নিশ্চিন্তে আসতে পারে। বিসিবি T20 কাপ দিয়ে সেই মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে চায়। 5 দলের টুর্নামেন্টের সুরক্ষা নীতি নিয়ে থাকছে কঠোরতা। 20 তারিখে আমরা সবার কোভিড টেস্ট করব, তারপর 21 তারিখ থেকে সবাইকে আমরা একই হোটেলে রাখছি এবং 24 তারিখ থেকে ম্যাচগুলো শুরু হবে। তো আল্লাহর রহমতে এটাও যদি ভালো হয় তাহলে আমরা সাকসেসফুলি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও করতে পারবো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়া ও ফর্মে ফেরার শেষ সুযোগ। কোচিং স্টাফরা ছুটি কাটিয়ে ফিরে আসবেন মাঠে বসে খেলা দেখার জন্য। দীর্ঘ 10 মাস পর দল সাজানোর কাজ তো আর সহজ হবে না। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু T20 কাপের জন্য প্রস্তুতি শুরু করেছে ফরচুন বরিশাল। একাডেমি মাঠে সবাই যোগ না দিলেও জাতীয় দলের অনেকেই ছিলেন। ফিটনেসের কাজ দেখভাল করেছেন ট্রেইনার আফিফ, মিরাজ, তাসকিনরা ফিটনেস নিয়ে বেশি কাজ করেছেন, পাশাপাশি স্কিলসের দিকেও নজর দিয়েছেন। 9 জনকে নিয়ে আপাতত প্রস্তুতি সারছে দলটি। শুক্রবার করোনা টেস্টের পর ক্রিকেটাররা হোটেলে উঠলে কোচ সোহেল ইসলামের অধীনে শুরু হবে মূল প্রস্তুতি। PSL ফাইনাল খেলে অধিনায়ক তামিম ইকবাল ফিরবেন 2-1 দিনের মধ্যেই। 4 বছর পর বড় আসরে ফিরেছে বরিশাল, সেখানে হতাশ করতে চান না ক্রিকেটাররা। ধারাবাহিকতা রাখতে পারলে ট্রফি জেতা সম্ভব, বিশ্বাস অলরাউন্ডার আফিফের। ফরচুন বরিশাল আসলে অনেক দিন পর এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আসছে, তো আশা থাকবে ফরচুন বরিশালের হয়ে অনেক ভালো কিছুই করার, নিজের বেস্ট পারফর্মটা করে যাতে ফরচুন বরিশালের জন্য ভালো কিছু করতে পারি। ক্যাসিনো কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান মহল্লার সংগঠকেরা। গত বছর সরকারের শুদ্ধি অভিযানের পর থেকেই বন্ধ ঢাকা ওয়ান্ডার্স, দিলকুশা, ভিক্টোরিয়া, আরামবাগ সহ মতিঝিল পাড়ার বেশ কটি ক্লাব, যার খেসারত দিতে হচ্ছে পুরো এলাকাবাসীকে, কারণ উঠতিদের খেলাধুলার ব্যবস্থা হতো এই ক্লাবগুলোতে। অপরাধ আর শাস্তির ভারসাম্য ঠিক কেমন হওয়া উচিত, এই প্রশ্ন ক্রমেই জটিল হয়ে উঠছে। কারণ ক্যাসিনো কাণ্ডের বড় আড্ডা মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র খুলে দেওয়া হলেও বন্ধ দিলকুশা, ফকিরের পুল, আরামবাগের মতো মহল্লাভিত্তিক ক্লাবগুলো। খেলাধুলা না থাকায় এখানে সেখানে আড্ডায় ব্যস্ত উঠতি বয়সীরা। এলাকাবাসীর অভিযোগ, যে কারণে বাড়ছে অপরাধ প্রবণতা, তৈরি হচ্ছে কিশোর গ্যাং। ক্লাবগুলো বন্ধ আছে, আসলে আমাদের ক্লাবের সাথে অনেক লোক জড়িত থাকে, সব লোকগুলি যেরকমের ইয়ং যে জেনারেশন যে লোকগুলো আছে এরা সবাই কিন্তু খেলাধুলা না পেয়ে কিন্তু বিভিন্ন নেশা বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে। খেলাধুলাকে মাঠে থাকে এবং ক্লাবগুলো যদি উন্মুক্ত থাকে তাহলে যুব সমাজগুলো অন্তত ক্লাবে বসে খেলার পরিবেশ পেলে তারা তাদের বিভিন্ন অপকর্ম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। বন্ধ ক্লাবগুলো খোলার জন্য ব্যক্তি উদ্যোগে চেষ্টা তদবিরে নাজেহাল কর্তারা। আজ এনএসসি তো কাল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দৌড়েছেন, কিন্তু মেলেনি সমাধান। হকি, ফুটবল লিগ শুরুর তোড়জোড় চলছে, তবে ক্লাবগুলো বন্ধ থাকায় লিগে অংশগ্রহণ তো দূরের কথা, দল গঠন নিয়ে দোটানায় তারা। ক্লাবগুলো খোলার অনুমতি দিয়ে উঠতিদের জন্য খেলাধুলার পরিবেশ ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় এলাকাবাসী। যদি আমাদের ক্লাবগুলো খুলে যায় তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে, খেলাধুলার জন্য স্পন্সর আসবে এবং আমরা বিভিন্ন লোকেদের যাইতে পারবো, কিন্তু আসলে আমরা বসার সুযোগ না পেলে তো আমরা আসলে এগুলি কিছুই করতে পারবো না। এই জন্য আমরা মেন্টালি আসলে মানুষটি অনেক চাপে আছে। সামনের অনাগত ভবিষ্যতের ছোট ছোট সন্তানদের জন্য, যারা যুব সমাজের জন্য যেন ক্লাবগুলো খুলে দেওয়া হয় এবং তারা যেন খেলা সম্পৃক্ত হয়ে নিজেদেরকে অন্য কোনো বাজে নেশা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। ক্যাসিনো কাণ্ডে দাগ লেগেছে নিঃসন্দেহে, তবে ক্লাবগুলো পুনরায় খুলতে সরকারের অনুমতি মিললে নতুন করে শুরু করবে পাড়া মহল্লার ক্লাবগুলো, যা তরুণ সমাজকে দেখাবে আলোর পথ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।